অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সহযোগিতার। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে শোভাযাত্রা পূর্ব উদ্বোধনী বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। চোখের সীমারেখা পেরিয়ে মানুষের শোভাযাত্রা ছড়িয়ে যায় নয়াপল্টন, ফকিরাপুল আর কাকরাইলের পথে পথে। সাপ্তাহিক ছুটির দিনে মিছিল, ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় নগর। স্বৈরাচার পতনের পর ৭ই নভেম্বরের বাধাহীন এই আয়োজনে ছিল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত বাঁধভাঙা উচ্ছ্বাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রতি বিনম্র শ্রদ্ধা। শোভাযাত্রা পূর্ব বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কণ্ঠেও ছিল সরকারের সাফল্য কামনা। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে ৭ই নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল। আজ লাখো জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল। নয়াপল্টনের বাঁধ ভাঙা জনসমুদ্রে তারেক রহমান বলেন, মানুষের সরাসরি ভোটের অধিকার নিশ্চিত করা না গেলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও মানুষকে বাজার সিন্ডিকেটের অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে। আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। আমি নিজেও সতর্ক থাকতে চাই। সেটি হলো গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এটিই আজ জনগণের চাওয়া। দিনের আলোয় শুরু হওয়া নয়াপল্টন থেকে শোভাযাত্রা কাকরাইল, শাহবাগ, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার ধরে এগিয়ে চলে মানিক মিয়া এভিনিউ অভিমুখে। তখন বিকেলের শেষ আলো নিভে রাত নেমেছে, তবুও শেষ হয় না মানুষের মিছিল। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পিলখানায় ৫৭ জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাতের অন্ধকারে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল হাসিনা সরকার। শুক্রবার সকালে নীলফামারী বড় মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে জামাত আমির বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যার প্রতিযোগিতা করেছেন। তারা মানুষ খুন, গুম ও আয়নাঘরের দেশ তৈরি করেছিল। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 25 তারিখে আমরা ফ্যাসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল, 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না কেন? জবাব চাই। তিনি কোনো জবাব দিতে পারেননি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একাডেমি প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এই প্রতিবাদ সমাবেশ চলাকালে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায়। শিল্পকলা একাডেমির সামনে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। ঘটনার পরে সেনাবাহিনী এবং পুলিশ একযোগে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার প্রতিবাদে শনিবার সারা দেশের প্রতিটি জেলায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করবে।
পাশাপাশি 15 নভেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ করার কথাও জানিয়েছে তারা। এর আগেও গত 2 নভেম্বর নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে নাটক বন্ধ করার প্রতিবাদে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন নাট্যকর্মীরা। পরিবর্তনের বাক স্বাধীনতার ফেনা তুলেছে মুখে, স্বাধীনতা বাক স্বাধীনতা। তাহলে এখন যদি কেউ কিছু বলে তাহলে অসুবিধাটা কোথায়? সে ব্যক্তিগতভাবে ব্যক্তি দায়িত্ব নিয়ে বলেছে। আমি যদি বলি সেটা আরণ্যক থেকে না, আমি বলবো, তাহলে আপনি আমার সাথে ডিবেট করেন। আমাদের একটা সত্তা আছে, আমাদের একটা সংস্কৃতি আছে, কেন আমরা বিক্রি করব? কেন আমাদের বিপ্লবকে আমরা বিক্রি করে দেব? আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে আনছি পাকিস্তানের কাছ থেকে, আমাদের স্বাধীনতাকে আমরা বেচবো না। ভাত থাকলে তরকারি থাকে না। দিনভর পরিশ্রম করে অনেক রাতে না খেয়েও ঘুমাতে হয়। চড়া দ্রব্যমূল্যের বাজারে দিন এনে দিন খাওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া অনেকের জন্য। এমন বাস্তবতায়ও উচ্চ খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের পাইকার এবং আমদানিকারক সহ বাজারের বড় খেলোয়াড়দের চলমান কারসাজি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। পেট চালাতে এখনও মেসে রান্না করতে হয় ষাটোর্ধ্ব বিধবা নারী গোলবাহারকে। পরিবারের জন্য সবজি কিনতে এসেছেন কারওয়ান বাজারের টোকাই গলিতে। রাতভর আড়তগুলো থেকে পরিত্যক্ত এবং ভাঙা টোকানো সবজি বিক্রি হয় এখানে। এই সবজি কিনতেও ইদানিং হিমশিম খেতে হচ্ছে তাকে। পেটের দায়ে চুরি করতে হইব, বাগা তরকারি না বেচে হেও দাম চায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তাহলে আমরা কিভাবে করে চলুম কোন? ইঁদুর তেলাপোকা মারার ওষুধ বিক্রেতা ইয়াসিন হাওলাদারের অবস্থা তো আরও করুণ। অসুস্থ স্ত্রী আর 2 সন্তানের সংসার চালাতে দিশেহারা সে। যা আয় হয় তাতে অনেক সময়ই স্ত্রী সন্তান নিয়ে না খেয়েও থাকতে হয় তাকে। 2 বেলা খায়, একবার না খেয়ে থা লাগে বর্তমানে বাজারে। কোনো রাত্রিবেলা মাছ তরকারি থাকে না বা ভাতও থাকে না, পোলাও পানি শুধু আমরা না খেয়ে ঘুমাও থাকি। এমন অবস্থা রাজধানীতে বসবাসরত কম আয়ের মানুষদের অনেকেরই। চড়া দ্রব্যমূল্যের কষাঘাতে পিষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। কারণ বাজারে এখন চাল, ডিম, পেঁয়াজ, আলু, সবজি এবং মাছ মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অক্টোবরে দেশে মূল্যস্ফীতি হয়েছে 10% বেশি, আর খাদ্যপণ্যে তা আরও বেশি, 12.66%। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও রাতারাতি মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না। মনিটারি পলিসি এবং অন্যান্য টাইটেনিং করার পরেও 12 থেকে 18 মাস সময় লাগে মূল্যস্ফীতি কমে আসতে। আমাকে ধৈর্য ধরে পলিসিটাকে বাস্তবায়ন করতে হবে, সেই সময়টা দিতে হবে। সেই সময়টা একেবারে 2-3 মাসের ব্যাপার নয়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের বিকল্প নেই। আগস্ট 5-এর পরে 2-3 সপ্তাহ একটা ঝলক দেখেছিলাম যে বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাইলে মূল্য কমে যায়, কিন্তু পরে দেখা গেল যে ওটা আর টেকেনি, কারণ নতুন খেলোয়াড়রা এসে পুরনো খেলা আবার শুরু করেছে। পাইকারি লেভেলে যারা ইম্পোর্ট করছে, যেখানে যারা বড় বড় খেলোয়াড়রা, তারা যেই পথ দিয়ে যেই কারসাজিগুলি করছে, সেখানে যদি আপনি কোনো ব্যবস্থা নিতে না পারেন তাহলে ওই পুলিশিং দিয়ে ফলাফল পাওয়া যাবে না। এছাড়া উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে দরিদ্র মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। প্রয়োজনে রংপুর থেকে শুরু করা হবে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন। আর রাতের আধারে ঢাকায় জাতীয় পার্টির অফিসে যারা আগুন দিয়েছে, তাদের সাহস থাকলে রংপুর অফিসে আগুন দিক, সেই চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টি এই কর্মী সমাবেশ করে। মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে পতিত সরকারের দোসর বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে, অথচ রংপুর সহ সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের শুভবুদ্ধির উদয় হোক,
জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। পার্টিকে ডাকতে হবে। ঢাকায় চোরের মতো আগুন দিয়েছেন, খুলনায় চোরের মতো আগুন দিয়েছেন, আর রংপুরে জাতীয় পার্টি অফিস আছে। আপনারা আসেন, রংপুরে দেখা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় সম্প্রীতি সবসময় বজায় রাখতে সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার বিকেলে মেরুল বাড্ডা বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চিবরদান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, দুর্গাপূজার ন্যায় মাসব্যাপী কঠিন চিবরদান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেজন্য সর্বাত্মক সহযোগিতা করা হবে। পাহাড়ে শান্তি সমৃদ্ধির কিছুটা ঘাটতি আছে জানিয়ে সেনাপ্রধান বলেন, পার্বত্য জেলার শান্তির জন্য সেনাবাহিনীকে যদি দায়িত্ব দেয়া হয় তাহলে যা যা প্রয়োজন তা করা হবে। পাহাড়ি বাঙালি সবাই যাতে সুন্দরভাবে মিলেমিশে বাস করতে পারে সেটাই মুখ্য বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে আয়োজিত সমাবেশে হাজারীগলিতে যৌথ বাহিনীর উপর হামলা ও অদ্যুত্বপূর্ণ আচরণসহ দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর আমির ও কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় হেফাজত সহ বিভিন্ন সংগঠন অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে জানিয়ে হেফাজত নেতারা বলেন, প্রতিবেশী দেশের ইশারায় ইসকন দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জে হত্যার শিকার মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকির বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, কোনো সংস্থা বা বাহিনীর সাহায্য ছাড়া ওসমান পরিবারের খুনিরা দেশ থেকে পালাতে পারত না। বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান উল্লেখ করে ত্বকি হত্যার বিচারের সঙ্গে সাগররুনি তনু হত্যার বিচার এবং ওসমান পরিবারের মাধ্যমে নারায়ণগঞ্জে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার চান বলে জানান সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। শুক্রবার সন্ধ্যায় শহরের আলী আহমদ চুনকানগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মোহাম্মদ ত্বকি হত্যা ও বিচারহীনতার ১৪০ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজশাহী ও কুমিল্লায় সুলভ মূল্যে সবজি বিক্রি শুরু করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর বিনোদপুর বাজারে সবজি বিক্রির এই ব্যবস্থা করা হয়। এ সময় সবজি বিক্রি কার্যক্রমের তদারকি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শিক্ষার্থীরা জানান, বাজারে সবজির দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত তাদের এই উদ্যোগ চলমান থাকবে। কুমিল্লার লাকসামে স্টুডেন্ট কমিউনিটি নামে একটি সংগঠন কেনা দামে প্রতি শুক্রবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির আয়োজন করে আসছে। গত এক মাস যাবৎ লাকসাম শহরের বাইপাস ও পশ্চিমগাঁও সামনির পুল এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে তারা সাধারণ মানুষকে এ সেবা দিয়ে যাচ্ছে। ভাত থাকলে তরকারি থাকে না, দিনভর পরিশ্রম করে অনেক রাতে না খেয়েও ঘুমাতে হয়। চড়া দ্রব্যমূল্যের বাজারে দিন এনে দিন খাওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া অনেকের জন্য। এমন বাস্তবতায়ও উচ্চ খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। বিশেষজ্ঞরা বলছেন, নিত্যপণ্যের পাইকার এবং আমদানিকারক সহ বাজারের বড় খেলোয়াড়দের চলমান কারসাজি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। পেট চালাতে এখনও মেসে রান্না করতে হয় ষাটোর্ধ্ব বিধবা নারী গোলবাহারকে। পরিবারের জন্য সবজি কিনতে এসেছেন কারওয়ান বাজারের টোকাই গলিতে। রাতভর আড়তগুলো থেকে পরিত্যক্ত এবং ভাঙা টোকানো সবজি বিক্রি হয় এখানে। এই সবজি কিনতেও ইদানিং হিমশিম খেতে হচ্ছে তাকে। পেটের দায়ে চুরি করতে হইব, বাগা তরকারি না বেচে হেও দাম চায় 40 টাকা 50 টাকা 60 টাকা, তাহলে আমরা কিভাবে করে চলুম কোন? ইঁদুর তেলাপোকা মারার ওষুধ বিক্রেতা ইয়াসিন হাওলাদারের অবস্থা তো আরও করুণ। অসুস্থ স্ত্রী আর 2 সন্তানের সংসার চালাতে দিশেহারা সে। যা আয় হয় তাতে অনেক সময়ই স্ত্রী সন্তান নিয়ে না খেয়েও থাকতে হয় তাকে। 2 বেলা খায়, একবার না খেয়ে থা লাগে বর্তমানে বাজারে। কোনো সময় রাত্রিবেলা মাছ তরকারি থাকে না বা ভাতও থাকে না, পোলাও পানি শুধু আমরা না খেয়ে ঘুমাও থাকি।
এমন অবস্থা রাজধানীতে বসবাসরত কম আয়ের মানুষদের অনেকেরই। চড়া দ্রব্যমূল্যের কষাঘাতে পিষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। কারণ বাজারে এখন চাল, ডিম, পেঁয়াজ, আলু, সবজি এবং মাছ মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অক্টোবরে দেশে মূল্যস্ফীতি হয়েছে 10% বেশি, আর খাদ্যপণ্যে তা আরও বেশি, 12.66%। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও রাতারাতি মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না। মনিটারি পলিসি এবং অন্যান্য টাইটেনিং করার পরেও 12 থেকে 18 মাস সময় লাগে মূল্যস্ফীতি কমে আসতে। আমাকে ধৈর্য ধরে পলিসিটাকে বাস্তবায়ন করতে হবে, সেই সময়টা দিতে হবে। সেই সময়টা একেবারে 2-3 মাসের ব্যাপার নয়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের বিকল্প নেই। আগস্ট 5-এর পরে 2-3 সপ্তাহ একটা ঝলক দেখেছিলাম যে বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাইলে মূল্য কমে যায়, কিন্তু পরে দেখা গেল যে ওটা আর টেকেনি, কারণ নতুন খেলোয়াড়রা এসে পুরনো খেলা আবার শুরু করেছে। পাইকারি লেভেলে যারা ইম্পোর্ট করছে, যেখানে যারা বড় বড় খেলোয়াড়রা, তারা যেই পথ দিয়ে যেই কারসাজিগুলি করছে, সেখানে যদি আপনি কোনো ব্যবস্থা নিতে না পারেন তাহলে ওই পুলিশিং দিয়ে ফলাফল পাওয়া যাবে না। এছাড়া উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে দরিদ্র মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলামিন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 130 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রাতে আলামিন মিয়ার স্ত্রী মোসাম্মদ কুলসুম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজশে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা এবং হুকুমদানের অভিযোগ আনা হয়েছে। কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেল থেকে 19 জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে কক্সবাজার শহরের কলাতলী একটি হোটেলের 5 তলার হলরুম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেলার কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা একটি হোটেলে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় 19 জন ইউপি সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আটক ইউপি সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্টে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেয় প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী নূর করিম সাদকে সোহরাওয়ার্দী হলের সংযোগ সড়কের মোড় থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে জীববিজ্ঞান অনুষদের পেছনে নিয়ে সাইকেলের চেইন ও লোহার রড দিয়ে শিক্ষার্থী নূর করিমকে মারাত্মকভাবে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী 1 কোটি পরিবারকে সুলভ মূল্যে 2 কেজি মসুর ডাল, 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 1 কেজি ছোলা দেওয়া হবে। এছাড়া ঢাকা মহানগরী এলাকায় 1 কেজি করে খেজুর পাবেন ভোক্তারা। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রমজান উপলক্ষে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক অফিসের প্রধান হুমায়ুন কবির। এছাড়া ফ্যামিলি কার্ডের বিভিন্ন সমস্যা ও জালিয়াতি নিরসনে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আওতায় এ পর্যন্ত 57 লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পুনঃ তদন্তের মাধ্যমে নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানান তিনি।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে অন্য দুটি পণ্য আমরা সংগ্রহ করি, সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলামিন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে আলামিন মিয়ার স্ত্রী মোসাম্মদ কুলসুম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা এবং হুকুমদানের অভিযোগ আনা হয়েছে। কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেল থেকে ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে কক্সবাজার শহরের কলাতলী একটি হোটেলের ৫ তলার হলরুম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেলার কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা একটি হোটেলে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ জন ইউপি সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতি মাসে যা খরচ হয় তার ১.৫ ব্যয় হয় সংস্থাটির যানবাহনের জ্বালানি খাতে। অভিযোগ আছে, এই বিপুল অঙ্কের ১/৩ আত্মসাৎ করে একটি চক্র। সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে ২৬৪টি গাড়ি। এইসব গাড়িতে জ্বালানি সরবরাহ করে সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প। সেখান থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে বাইরে বিক্রি করে দেয়া হয়, এমন অভিযোগের সরাসরি জবাব দেন না সংশ্লিষ্টরা। এখন তো মনে করেন জ্বালানি তেল তো আমাদের তো এই নেওয়াটা এবং দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, বুঝছেন। তো যার কারণে ওই জ্বালানিটা নির্ভর করে কাজের উপর। এখানে তো আমরা স্লিপ অনুযায়ী আমরা তাই তেল দিই। আমাদেরগুলো খতিয়ে দেখা হোক, কি আমরা কি অন্যায় করছি, না আমাদের কর্তৃপক্ষরা অন্যায় করতেছে, না সরকারের মানুষরা অন্যায় করতেছে। জ্বালানি খাতে অর্থ আত্মসাৎ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এতে দেখা যায়, গত ৩ মাসে পূর্ববর্তী ৩ মাসের চাইতে জ্বালানি খরচ কমে গেছে ১/৩, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় ১,১৭,০০,০০০ টাকা। তারপরও নানা কারণে বিরাজমান অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। যারা ড্রাইভার শ্রেণী কিংবা এর সাথে সম্পৃক্ত যারা পুলে চাকরি করে, তারা হয়তো যে পরিমাণ তেলটা দেয় সেই তেল থেকে একটা অংশ ওরা বিক্রি করে ফেলে। সো এটা আমার একটা ড্রাইভ, আমি চেষ্টা করছি, বাট তারপরে একটা বাধা আছে। যারা এই চক্রের সাথে জড়িত আছে তারা তো স্বাভাবিকভাবে এটা চায় না যে এই জিনিসগুলো হোক। জ্বালানি তেল নিয়ে অনিয়মের বিষয়টিতে নজর দিয়েছেন নবনির্বাচিত মেয়র। আমার প্রায় তেলের খরচ, তেল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তা আমি তাদেরকে বললাম, এত টাকা খরচ হয় কিভাবে? শুক্র শনি আমার যেহেতু এই সিটি কর্পোরেশনের যেহেতু আমি কাজ করছি না, হয়তো আমি আনঅফিসিয়ালি কাজ করব, কিন্তু অফিসিয়ালি আমি এখানে কাজ করছি না, আমি নিজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করব না। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 0 পয়েন্টে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেয় প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী নূর করিম সাদকে সোহরাওয়ার্দী হলের সংযোগ সড়কের মোড় থেকে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে জীববিজ্ঞান অনুষদের পিছনে নিয়ে সাইকেলের চেইন ও লোহার রড দিয়ে শিক্ষার্থী নূর করিমকে মারাত্মকভাবে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলুর দাম। পেঁয়াজ এবং চালের বাজারেও স্বস্তি নেই। শীতের সবজির বাজারে আসতে শুরু করলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। রাজধানীর মহাখালী বাজারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
অন্তর্বর্তী সরকার বাজারে স্বস্তি ফেরাতে নানা ধরনের উদ্যোগ নিলেও কিন্তু আসল রূপ যে স্বস্তির কথা সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না, বরং অস্থিরতা বেড়েই চলেছে। যদি শুরুতেই আলু পেঁয়াজ দিয়ে শুরু করি, গত সপ্তাহের তুলনায় কিন্তু কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম। আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে আলু কেজি প্রতি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তবে হঠাৎ করে এইটা আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে 70 থেকে 75 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অপরদিকে যদি পেঁয়াজের কথা বলি, তাহলে যেটি আমদানিকৃত পেঁয়াজ সেটি 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং দেশি যে পেঁয়াজটি রয়েছে সেটি 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটি জানার চেষ্টা করছিলাম হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ কি, তারা যেমনটি বলছিলেন যেহেতু বর্তমানে আলুর মৌসুম শেষ হয়ে এসেছে, নতুন আলু রোপণ না করা পর্যন্ত দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে একটি সিন্ডিকেটের কথা আমরা ক্রেতাদের কাছে শুনতে পাচ্ছিলাম যে হিমাগারে যে পরিমাণ আলু সংরক্ষণ করে রাখা আছে সেগুলো সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা বলছে, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নাই। অপরদিকে যদি আপনি সবজির কথা জানার চেষ্টা করছিলেন, সেটি যদি জানিয়ে রাখি, বাজারে শীতকালীন কিছু আগাম সবজি আসায় তুলনামূলক আগের সপ্তাহগুলোর তুলনায় দাম কিছুটা কমেছে এবং ডিমের যেটি আমরা দেখছিলাম ক্রমাগত দাম বৃদ্ধি, সেটি অনেকটা এখন সহনীয় পর্যায়ে আছে। এর পাশাপাশি মুরগির মাংসের যেটি দাম সেটিও কম আছে। চালের দাম কেজি প্রতি মোটা চালের কথা যদি বলি 2 থেকে 3 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। সব মিলে সাধারণ ক্রেতারা যেটি বলছেন, সরকারের যেটি তদারকি এবং মনিটরিং সেটি আসলে ভোক্তা থেকে শুরু করে যারা আমদানি এবং পাইকার সে পর্যায়ে বাড়ানোর তারা আহ্বান জানিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। মাত্র 4 লাখ টাকার জন্য থেমে গেছে সম্ভাবনার দ্বার। ভৈরবে তৃণমূল পর্যায় থেকে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে প্রিমিয়ার লিগ খেলা 16 বছর বয়সী নারী ফুটবলার টিনা বিশ্বাস হাঁটুর লিগামেন্টে চোটে পড়ে 1.5 বছর ধরে আছেন মাঠের বাইরে, যার প্রভাব পড়েছে তার মনস্তত্ত্বেও। হয়ে পড়েছেন হতাশাগ্রস্ত। ভৈরব থেকে মোস্তাফিজ আমিনের তথ্য ও ছবিতে নিলয় মজুমদারের রিপোর্ট। ভৈরবের রামশঙ্করপুর গ্রামের মেয়ে টিনা বিশ্বাস, পিতা পেশায় কৃষি দিনমজুর। অভাবের সংসারে থেকেও ফুটবলের প্রতি নেশা ও মনের প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে 2021-22 মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিলেন ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে। 2022 সালের 14 নভেম্বর ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলার সময় হাঁটুতে ব্যথা পান, ছিঁড়ে যায় লিগামেন্ট। তখন সফল চিকিৎসা হলেও 6 মাস পর আবারও চোটে পড়েন তিনি। এই দুর্ঘটনার প্রায় 1.5 বছর কেটে গেল, আর খোঁজ নেয়নি তার ক্লাব ও সহকর্মীরা। এদিকে চিকিৎসকদের বক্তব্য, এবার অপারেশনের প্রয়োজন প্রায় 4 লাখ, যা জোগাড় করা অসম্ভব তার পিতার পক্ষে। আমি আবারও খেলতে পারতাছি না, 2 বছর হয়ে যাচ্ছে, এখন আমার কেউ কোনো খোঁজ নিচ্ছে না, ক্লাবেও না, এমনকি আমার সহকারীরা না, কেউ না, শুধু এখন আমি নিজে আছি। কিন্তু খেলার ইচ্ছে খুব, কিন্তু আমি খেলতে পারতাছি না, টাকার জন্য আমি কিছু করতেও পারতাছি না। আমার অপারেশন করতে হলে 4 লাখ টাকা লাগবে, ডাক্তার বললো। এখন এত টাকা আমার ক্ষেত্রে সম্ভব। টিনা বিশ্বাসের মা শুভা বিশ্বাসের চাওয়া ফুটবল ফেডারেশন ও সরকার যেন এগিয়ে আসে তার কন্যার সহায়তায়। 4 লাখ টাকা লাগবে, অনেক 4 লাখ টাকা আমি জোগাড় করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। আপনারা দেশ, এলাকাবাসী, সরকার সবাই একটু আমার সহযোগিতা করেন, আপনার কাছে আমার অনুরোধ রইল। আবারও মাঠে দাপিয়ে বেড়াতে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে সহায়তা চান টিনা বিশ্বাস ও তার পরিবার। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ভাত থাকলে তরকারি থাকে না, দিনভর পরিশ্রম করে অনেক রাতে না খেয়েও ঘুমাতে হয়। চড়া দ্রব্যমূল্যের বাজারে দিন এনে দিন খাওয়াটাও এখন বড় চ্যালেঞ্জ খেটে খাওয়া অনেকের জন্য। এমন বাস্তবতায়ও উচ্চ খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে পারছে না সরকার। বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের পাইকার এবং আমদানিকারক সহ বাজারের বড় খেলোয়াড়দের চলমান কারসাজি বন্ধের উদ্যোগ নেওয়াটা জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট। পেট চালাতে এখনও মেসে রান্না করতে হয় ষাটোর্ধ্ব বিধবা নারী গোলবাহারকে। পরিবারের জন্য সবজি কিনতে এসেছেন কারওয়ান বাজারের টোকাই গলিতে। রাতভর আড়তগুলো থেকে পরিত্যক্ত এবং ভাঙা টোকানো সবজি বিক্রি হয় এখানে। এই সবজি কিনতেও ইদানিং হিমশিম খেতে হচ্ছে তাকে। পেটের দায়ে চুরি করতে হইব, বাগা তরকারি না বেচে হেও দাম চায় 40 টাকা, 50 টাকা, 60 টাকা, তাহলে আমরা কিভাবে করে চলুম কোন? ইঁদুর তেলাপোকা মারার ওষুধ বিক্রেতা ইয়াসিন হাওলাদারের অবস্থা তো আরও করুণ।
অসুস্থ স্ত্রী আর 2 সন্তানের সংসার চালাতে দিশেহারা সে। যা আয় হয় তাতে অনেক সময়ই স্ত্রী সন্তান নিয়ে না খেয়েও থাকতে হয় তাকে। 2 বেলা খায়, একবার না খেয়ে থা লাগে বর্তমানে বাজারে। কোনো সময় রাতে বেলা মাছ তরকারি থাকে না বা ভাতও থাকে না, পোলাও পানি শুধু আমরা না খেয়ে ঘুমাও থাকি। এমন অবস্থা রাজধানীতে বসবাসরত কম আয়ের মানুষদের অনেকেরই। চড়া দ্রব্যমূল্যের কষাঘাতে পিষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। কারণ বাজারে এখন চাল, ডিম, পেঁয়াজ, আলু, সবজি এবং মাছ মাংস সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া, যা উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে অক্টোবরে দেশে মূল্যস্ফীতি হয়েছে 10% বেশি, আর খাদ্যপণ্যে তা আরও বেশি, 12.66%। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও রাতারাতি মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না। মনিটারি পলিসি এবং অন্যান্য টাইটেনিং করার পরেও 12 থেকে 18 মাস সময় লাগে মূল্যস্ফীতি কমে আসতে। আমাকে ধৈর্য ধরে পলিসিটাকে বাস্তবায়ন করতে হবে, সেই সময়টা দিতে হবে। সেই সময়টা একেবারে 2-3 মাসের ব্যাপার নয়। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিতের বিকল্প নেই। আগস্ট 5-এর পরে 2-3 সপ্তাহ একটা ঝলক দেখেছিলাম যে বাজারে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে মূল্য কমে যায়, কিন্তু পরে দেখা গেল যে ওটা আর টেকেনি, কারণ নতুন খেলোয়াড়রা এসে পুরনো খেলা আবার শুরু করেছে। পাইকারি লেভেলে যারা ইম্পোর্ট করছে, যেখানে যারা বড় বড় খেলোয়াড়রা, তারা যেই পথ দিয়ে যেই কারসাজিগুলি করছে, সেখানে যদি আপনি কোনো ব্যবস্থা নিতে না পারেন তাহলে ওই পুলিশিং দিয়ে ফলাফল পাওয়া যাবে না। এছাড়া উচ্চ খাদ্য মূল্যস্ফীতির এই সময়ে দরিদ্র মানুষের জন্য সরকারের সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন ভোটার তালিকা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18টি প্রতিটি শহীদ পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সার্জিস বলেন, যে সংবিধান জনগণের অধিকার রক্ষা করতে পারেনি সেই সংবিধানকে সংস্কার করতে হবে। এছাড়া উচ্চ আদালতে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছেন। তারা চাটুকারিতার মাধ্যমে এসব পদে আসীন হয়েছেন, তাদের অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি, এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। ছাত্রলীগের মতো আর যাতে কোনো সংগঠন তৈরি না হয় সেদিকে দেশের তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষদের সচেতন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপরাধের ধরন বিশ্লেষণ করে গবেষণা প্রকাশ করা হয়। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলন মহৎ ছিল, তাই ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল বলে মন্তব্য করেন শফিকুল আলম। বলেন, অনেক ছাত্রলীগ নেতা চাকরির লোভে সংগঠন করেছে, যার ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হয়েছিল। নীরব বৈষম্য, যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া, যে জ্ঞানী, তার কোনো চাকরি হয়নি। তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। এইচটি ইমামের তো একটা ফেমাস কোট আছে, দেখেছেন, যে তোমরা এটা করে আসো, বাকিটা আমি দেখছি।
দেশের রাজনৈতিক সংকট মুহূর্তে সকল মত পথের দলগুলোকে একসাথে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাত সম্মেলনে এমন মন্তব্য করেন বক্তারা। এ সময় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নারী শিশুসহ নির্বিচারে গণহত্যার নিন্দা করে তারা বলেন, দেশের মাটিতে আর কোনো স্বৈরশাসন দেখতে চায় না দেশের মানুষ। সিরাত সম্মেলনে আগত বক্তারা প্রত্যাশা করেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুশাসনের। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল আমিন মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে আল আমিন মিয়ার স্ত্রী মোসাম্মদ কুলসুম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট ও গুলি বর্ষণ করে হত্যা এবং হুকুম দানের অভিযোগ আনা হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারকে সুলভ মূল্যে ২ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা দেয়া হবে। এছাড়া ঢাকা মহানগরী এলাকায় ১ কেজি করে খেজুর পাবেন ভোক্তারা। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রমজান উপলক্ষে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক অফিসের প্রধান হুমায়ুন কবির। এছাড়া ফ্যামিলি কার্ডের বিভিন্ন সমস্যা ও জালিয়াতি নিরসনে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আওতায় এ পর্যন্ত ৫৭ লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পুনঃ তদন্তের মাধ্যমে নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানান তিনি। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে অন্য দুটি পণ্য আমরা সংগ্রহ করি, সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না। সরকার ৩ মাসে অনেক কাজ করেছে। সকালে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি অডিটোরিয়ামে ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব একথা বলেন। এবারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। নেতিবাচক কথার জন্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করেন অন্যান্য বক্তারা। সামনের সংকট কাটানোর জন্য ধৈর্য ধরতে হবে এবং সময় মতো নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা। মাটি ফুঁড়ে সবুজ পাতা গজাচ্ছে, কখন কি অবস্থায় দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে এবং এই পার্লামেন্টের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনটি জেড অ্যাপারেটাস লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল ৯:৩০ থেকে বিক্ষোভ শুরু করেন ওই পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে মহাসড়ক অবরোধ করায় ময়মনসিংহ টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপের ৬টি কারখানার সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া বেতন রয়েছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরেই বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এর প্রেক্ষিতে সকালে মহাসড়ক অবরোধ করে রেখেছে তারা। পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেল থেকে ১৯ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে কক্সবাজার শহরের কলাতলির একটি হোটেলের ৫ তলার হলরুম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেলার কয়েকটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা একটি হোটেলে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ জন ইউপি সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি মাসে যা খরচ হয় তার ১/১০ ব্যয় হয় সংস্থাটির যানবাহনের জ্বালানি খাতে। অভিযোগ আছে, এই বিপুল অঙ্কের ১/৩ আত্মসাৎ করে একটি চক্র।
সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে 264টি গাড়ি। এসব গাড়িতে জ্বালানি সরবরাহ করে সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প। সেখান থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে বাইরে বিক্রি করে দেয়া হয়, এমন অভিযোগের সরাসরি জবাব দেন না সংশ্লিষ্টরা। এখন তো মনে করেন জ্বালানি তেল তো আমাদের তো এই নেওয়াটা এবং দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, বুঝছেন। তো যার কারণে ওই জ্বালানিটা নির্ভর করে কাজের উপর। এখানে তো আমরা স্লিপ অনুযায়ী আমরা তাই তেল দিই। আমাদেরগুলো খতিয়ে দেখা হোক, কি আমরা কি অন্যায় করছি, না আমাদের কর্তৃপক্ষরা অন্যায় করতেছে, না সরকারের মানুষরা অন্যায় করতেছে। জ্বালানি খাতে অর্থ আত্মসাৎ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এতে দেখা যায় গত 3 মাসে পূর্ববর্তী 3 মাসের চাইতে জ্বালানি খরচ কমে গেছে 1/3, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় 1,17,00,000 টাকা। তারপরও নানা কারণে বিরাজমান অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। যারা ড্রাইভার শ্রেণী কিংবা এর সাথে সম্পৃক্ত যারা পুলে চাকরি করে, তারা হয়তো যে পরিমাণ তেলটা দেয় সেই তেল থেকে একটা অংশ ওরা বিক্রি করে ফেলে। সো এটা আমার একটা ড্রাইভ, আমি চেষ্টা করছি, বাট তারপরে একটা বাধা আছে। যারা এই চক্রের সাথে জড়িত আছে তারা তো স্বাভাবিকভাবে এটা চায় না যে এই জিনিসগুলো হোক। জ্বালানি তেল নিয়ে অনিয়মের বিষয়টিতে নজর দিয়েছেন নবনির্বাচিত মেয়র। সংস্থার অর্থ সাশ্রয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে সহকর্মীদেরও সাশ্রয়ী হবার আহ্বান জানান মেয়র। আমার প্রায় তেলের খরচ, তেল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তা আমি তাদেরকে বললাম এত টাকা খরচ হয় কিভাবে। শুক্র শনি আমার যেহেতু এই সিটি কর্পোরেশনের যেহেতু আমি কাজ করছি না, হয়তো আমি আনঅফিসিয়ালি কাজ করব, কিন্তু অফিসিয়ালি আমি এখানে কাজ করছি না, আমি নিজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করব না। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। শিল্প সংস্কৃতিকে ধ্বংস করতেই নাটকের ওপর আঘাত করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ থিয়েটার ফাউন্ডেশন গ্রুপের কর্মীরা। সংস্কৃতি কর্মীরা নিরাপত্তা না পেলে 15ই নভেম্বর সারা দেশে সকল নাট্যকর্মীরা প্রতিবাদ জানাবে। সকালে শিল্পকলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন করে এসব কথা জানান গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মীরা। নিরাপদে শিল্প সংস্কৃতি চর্চা করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তারা। গত 2রা নভেম্বর দেশ নাটকের প্রযোজনায় নিত্যপুরাণ নাটক চলাকালে শিল্পকলায় নাটক বন্ধের প্রতিবাদে বাংলাদেশ থিয়েটার ফাউন্ডেশন গ্রুপের প্রতিবাদ সমাবেশ শুক্রবার বিকেলে নাট্যকার মামুনুর রশিদের উপর ডিম ও পাথর নিক্ষেপ করা হয়। এর প্রতিবাদেই জরুরি সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে দুষ্কৃতিকারীদের হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন এবং বেকারত্ব দূর করার অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জে যাত্রা শুরু হলো আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সেন্টারের কার্যালয়। এখন থেকে মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেউতায় সকল ধরনের সেবা কার্যক্রম পরিচালিত হবে। দুপুরে ধামরায়ে আকিজ ফুড এবং বেভারেজ কারখানার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DMD আবু ইউসুফ, AMD মোহাম্মদ এরশাদ। অনুষ্ঠান শেষে বীমা গ্রহীতা মৃত সিরাজুল ইসলামের মৃত্যু দাবির 7,92,260 টাকার চেক নমিনি স্বর্ণা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও প্রত্যাশা অনুযায়ী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। ক্রেতাদের অভিযোগ, চাল, পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই বাজারে। তবে বিক্রেতারা বলছেন, যেমন দামে তারা পণ্য কিনছেন ঠিক সে অনুপাতেই বিক্রি করছেন। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1 মাস ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে আটাশ ও মোটা চাউলের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, বাড়তি দামে কেনাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। মোটা চালটা 2 মাস আগে থেকে বাড়তি, 2 টাকা আটা না 1 টাকা করে বাড়তে এখন পর্যন্ত এসে 5-6 টাকা কেজিতে বাইরে গেছে। নতুন চাল আসার আগ পর্যন্ত দামটা এরকমই থাকতে পারে।
দীর্ঘদিন ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে থাকা আলুর দাম বেড়ে ঠেকেছে ৭০ টাকায়। আর দেশি পেঁয়াজ ১৫৫ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু পেঁয়াজ সিজন শেষ হলে দাম বাড়ে, প্রত্যেক বছরই কার্তিক মাসে আসলে সিজন শেষ হয়ে দাম বেড়ে যায়। লাস্ট সিজনে এসে পেঁয়াজের আলুর দাম একটু বাড়তে থাকে, নতুন ২-১ মাস পরে দেখবেন সব কিছুর দাম কমে গেছে। আলু ছিল ৬৫, এখন আর ৫ টাকা বাড়ছে, কমে নেই। সেই জন্য চিন্তা করতেছি এখন আর ওই সবজি খাবো, তাও দেখি সবজির দাম বেশি, কোনো কিছুর দামই কমে না। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে বলবো? এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় আগের চেয়ে কিছুটা কমেছে সবজির উত্তাপ। তবে নিত্যপণ্যের দাম এখনও নাগালের বাইরে থাকায় হতাশ ক্রেতারা। যে বেতন চাকরি বেতন হিসেব করা বাড়া বুড়া পায় বা কেউ চাকরি করে, তারও তো দেওয়া যায় ২০ টাকার জায়গায় ৪০ টাকা লাগতেছে বর্তমানে। ২০ টাকা ভাড়া করতে ঋণ করতে হয়। এছাড়া ডিম ১৪৫ টাকা ডজন ও ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নতুন ইলিশ বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রেকর্ড সংখ্যক এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাফুফের নতুন নির্বাচিত প্যানেলের প্রথম নির্বাহী সভা। প্রথম সভায় আলোচ্য সূচির সংখ্যা ২৮। বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক এজেন্ডা সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি। গত ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক এই আলোচ্য সূচির পাশাপাশি প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে। প্রথম দিনে সবাই সকল এজেন্ডায় অংশগ্রহণ করবেন নাকি মাঝপথে মুলতবি হয়, সেটাও থাকছে আলোচনায়। বাফুফে নির্বাহী কমিটি ২১ জনের। ২ নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ এবং মহিউদ্দিন আহমেদ সেলিম বিদেশে অবস্থান করায় উপস্থিত থাকতে পারবেন না। মাত্র ৪ লাখ টাকার জন্য থেমে গেছে সম্ভাবনার দ্বার। ভৈরবের তৃণমূল পর্যায় থেকে প্রতিভার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে প্রিমিয়ার লিগ খেলা ১৬ বছর বয়সী নারী ফুটবলার টিনা বিশ্বাস হাঁটুর লিগামেন্টের চোটে পড়ে ১.৫ বছর ধরে আছেন মাঠের বাইরে, যার প্রভাব পড়েছে তার মনস্তত্ত্বেও। হয়ে পড়েছেন হতাশাগ্রস্ত। ভৈরব থেকে মুস্তাফিজ আমিনের তথ্য ও ছবিতে নিলয় মজুমদারের রিপোর্ট। ভৈরবের রামশঙ্করপুর গ্রামের মেয়ে টিনা বিশ্বাস, পিতা পেশায় কৃষি দিনমজুর। অভাবের সংসারে থেকেও ফুটবলের প্রতি নেশা ও মনের প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করে ২০২১-২২ মৌসুমে প্রিমিয়ার লিগে খেলেছিলেন ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে। ২০২২ সালের ১৪ নভেম্বর ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে খেলার সময় হাঁটুতে ব্যথা পান, ছিঁড়ে যায় লিগামেন্ট। তখন সফল চিকিৎসা হলেও ৬ মাস পর আবারও চোটে পড়েন তিনি। এই দুর্ঘটনার প্রায় ১.৫ বছর কেটে গেল, আর খোঁজ নেয়নি তার ক্লাব ও সহকর্মীরা। এদিকে চিকিৎসকদের বক্তব্য, এবার অপারেশনের প্রয়োজন প্রায় ৪ লাখ, যা জোগাড় করা অসম্ভব তার পিতার পক্ষে। আমি আবারও খেলতে পারতাছি না, ২ বছর হয়ে যাচ্ছে। এখন আমার কেউ কোনো খোঁজ নিচ্ছে না, ক্লাবেও না, এমনকি আমার সহকারীরা না, কেউ না, শুধু এখন আমি নিজে আছি। কিন্তু খেলার ইচ্ছে খুব, কিন্তু আমি খেলতে পারতাছি না। টাকার জন্য আমি কিছু করতেও পারতাছি না। আমার অপারেশন করতে হলে ৪ লাখ টাকা লাগবে, ডাক্তার বলল। এখন এত টাকা আমার ক্ষেত্রে সম্ভব। টিনা বিশ্বাসের মা শুভা বিশ্বাসের চাওয়া ফুটবল ফেডারেশন ও সরকার যেন এগিয়ে আসে তার কন্যার সহায়তায়। ৪ লাখ টাকা লাগবে, অনেক ৪ লাখ টাকা আমি জোগাড় করতে পারতেছি না, চিকিৎসা করতে পারতেছি না। আপনারা দেশ, এলাকাবাসী, সরকার সবাই একটু আমার সহযোগিতা করেন, আপনার কাছে আমার অনুরোধ রইল। আবারও মাঠে দাপিয়ে বেড়াতে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার কাছে সহায়তা চান টিনা বিশ্বাস ও তার পরিবার। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের অংশগ্রহণ ছাড়া দেশে কোনো সংস্কারই টেকসই হবে না বলে মনে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিগত মাসে অনেক কাজ করেছে সরকার, তাদেরকে আরও সুযোগ দিতে হবে এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ পুনর্গঠনে এবারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নেতিবাচক কথার জন্য দেশে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করেন তিনি। আর সামনের সংকট কাটানোর জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সময় মতো নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। জনগণের পার্টিসিপেশন ছাড়া কোনো সংস্কার, কোনো উদ্যোগ কখনোই সফল হতে পারে না এবং জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব একমাত্র একটা পার্লামেন্টের মাধ্যমে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে।
ওটাকে যদি ঠিকমতো কার্যকর করা যায় তাহলে আপনার পুরো জিনিসগুলোকে একটা ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে, গণতান্ত্রিক কালচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। যে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যেন আমরা কোনো মতেই হাতছাড়া না করি, কারণ এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমাদের সামনে যে সংকট আছে, সেই সংকটের উত্তরণের একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলোতে সংস্কার এবং নির্বাচন, সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18টি প্রতিটি শহীদ পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সার্জিস বলেন, যে সংবিধান জনগণের অধিকার রক্ষা করতে পারেনি, সেই সংবিধানকে সংস্কার করতে হবে। এছাড়া উচ্চ আদালতে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছেন, তারা চাটুকারিতার মাধ্যমে এসব পদে আসীন হয়েছেন, তাদের অপসারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি, এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু করার ক্ষমতা নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। সকালে চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বেলস আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান নজরুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলসের নির্বাহী পরিচালক এবং সদ্য গঠিত শ্রম অধিকার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আর এই সুপারিশ যাদের কাছে জমা হবে তারাও একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কোনো স্থায়ী বা নির্বাচিত সরকার না। তারাও যা ইচ্ছা যা খুশি তাই করার ক্ষমতা রাখে না। আর যা কিছু তারা করবে সেটা পরবর্তী নির্বাচিত সরকারকে সেটা র্যাটিফাই করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতি মাসে যা খরচ হয় তার 1/10 ব্যয় হয় সংস্থাটির যানবাহনের জ্বালানি খাতে। অভিযোগ আছে এই বিপুল অঙ্কের 1/3 আত্মসাৎ করে একটি চক্র। সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে 264টি গাড়ি। এসব গাড়িতে জ্বালানি সরবরাহ করে সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প। সেখান থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে বাইরে বিক্রি করে দেয়া হয়, এমন অভিযোগের সরাসরি জবাব দেন না সংশ্লিষ্টরা। এখন তো মনে করেন জ্বালানি তেল তো আমাদের তো এই নেওয়াটা এবং দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, বুঝছেন। তো যার কারণে ওই জ্বালানিটা নির্ভর করে কাজের উপর। এখানে আমরা স্লিপ অনুযায়ী আমরা তাই তেল দিই। আমাদেরগুলো খতিয়ে দেখা হোক, কি আমরা কি অন্যায় করছি, না আমাদের কর্তৃপক্ষরা অন্যায় করতেছে, না সরকারের মানুষরা অন্যায় করতেছে। জ্বালানি খাতে অর্থ আত্মসাৎ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এতে দেখা যায় গত 3 মাসে পূর্ববর্তী 3 মাসের চাইতে জ্বালানি খরচ কমে গেছে 1/3, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় 1,17,00,000 টাকা। তারপরও নানা কারণে বিরাজমান অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। যারা ড্রাইভার শ্রেণী কিংবা এর সাথে সম্পৃক্ত যারা পুলে চাকরি করে, তারা হয়তো যে পরিমাণ তেলটা দেয় সেই তেল থেকে একটা অংশ ওরা বিক্রি করে ফেলে। সো এটা আমার একটা ড্রাইভ, আমি চেষ্টা করছি, বাট তারপরে একটা বাধা আছে। যারা এই চক্রের সাথে জড়িত আছে তারা তো স্বাভাবিকভাবে এটা চায় না যে জিনিসগুলো হোক। জ্বালানি তেল নিয়ে অনিয়মের বিষয়টিতে নজর দিয়েছেন নবনির্বাচিত মেয়র।
সংস্থার অর্থ সাশ্রয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে সহকর্মীদেরও সাশ্রয়ী হবার আহ্বান জানান মেয়র। আমার প্রায় তেলের খরচ, তেল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তা আমি তাদেরকে বললাম এত টাকা খরচ হয় কিভাবে। শুক্র শনি আমার যেহেতু এই সিটি কর্পোরেশনের যেহেতু আমি কাজ করছি না, হয়তো আমি আনঅফিসিয়ালি কাজ করব, কিন্তু অফিসিয়ালি আমি এখানে কাজ করছি না, আমি নিজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করব না। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আজ প্রায় 4 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল 9:30 থেকে বিক্ষোভ শুরু করেন ওই পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে মহাসড়ক অবরোধ করায় ময়মনসিংহ টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান টিএনজেড গ্রুপের 6টি কারখানা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এর প্রেক্ষিতে সকালে মহাসড়ক অবরোধ করে তারা। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে আশ্বাস দিলে 4 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। দর্শক, ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছেন জনাব তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আপনারা কৃষক দল, শুধু দল গঠন করলেই হবে না, আমাদের দলের যে লক্ষ্য, যে কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, এগুলো হয়তো একদম নন পলিটিক্যাল কথা, রাজনীতির কথার পাশাপাশি আমরা তো শুধু বক্তব্যের জন্য না। বিএনপি এমন একটি দল, যেই দলটি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার লক্ষ্য রাখে, এবং সে কারণেই আমাদেরকে এই মানুষের যে বাস্তব সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং সমাধানের পথগুলো বের করতে হবে। সেজন্যই আমরা অতীতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব। সেজন্যই আপনারা যখন আজকে যাবেন, আপনাদের সামনে হয়তো দেওয়া হয়েছে যেমন অনেকগুলো বিষয় এখানে কৃষক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দলের মধ্যেও আলোচনা করব। মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মূল যেটি আছে স্থায়ী কমিটি, আমরা সেখানে প্রাইমারি আলোচনা করে আরেকটু আলোচনা করে আমরা এটিকে আস্তে আস্তে বিষয়টিকে আমরা নিয়ে আসব, যে কতগুলো পদক্ষেপ আমরা গ্রহণ করব কৃষি সেক্টরের জন্য, যেগুলো আমাদের মানে চিন্তা ভাবনার মধ্যে আছে। যেমন কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের করা যায় কিনা, এটি করলে লাভ হবে কিনা, এই বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে। দ্বিতীয়ত আমাদের চিন্তার মধ্যে আছে কৃষকের জন্য শস্য বীমা চালু করা, যেটি আপনাদেরকে একটু আগে আমি বললাম। তৃতীয় আমি বলেছি আপনাদেরকে যে সেচ ব্যবস্থার সংকট নিরসনে ও ঐতিহ্যবাহী যে খাল খনন কর্মসূচি শহীদ জিয়া ছিল, সেটিকে পুনর্প্রবর্তন করা, সেটিকে চালু করা। সেটির সাথে সেচের পানি অপচয় রোধে যেটি বলেছি, এর মধ্যে খুব সম্ভব বিষয়টি কোনো কোনো জায়গায় চালু হচ্ছে, বারিড পাইপ লাইন পদ্ধতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা। হয়তো কেউ কেউ এটির সাথে পরিচিত আছেন। এটিকে কিভাবে আরো করা যায় ভালোভাবে, পানির অপচয় যাতে না হয়। তারপরে কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর অনেক দেশ আছে যারা কৃষি পণ্য রফতানি করেই তাদের পুরা দেশ চালায়। কৃষি পণ্য রফতানি করেই তারা লক্ষ কোটি মানুষের তাদের দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করে। আমাদের যেরকম আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি গার্মেন্টসের থেকে যে ইনকাম সেটির উপরে, এবং রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশের থেকে আছেন কষ্ট করছেন, তারা যে বৈদেশিক মুদ্রা পাচ্ছেন, এই দুটো মূল। এটার পাশাপাশি আমরা আমাদেরকে দেখেন, যদি সত্যিকার ভাবে একটি সরকার গত 15 বছর থাকতো জনগণের দ্বারা নির্বাচিত, তাহলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্স এবং গার্মেন্টস এই দুটোর বাইরে নিশ্চয়ই সত্যিকার সরকার থাকলে, জনপ্রতিনিধি সত্যিকার ভাবে থাকলে নিশ্চয়ই তারা আরো 2-3টি হয়তো সেক্টর বের করতে পারতো, যেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, যা দিয়ে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারতাম। বাট যেহেতু ছিল না, কি ছিল না ছিল আমি সেই প্রসঙ্গে আর যেতে চাইছি না। প্রত্যেকটা মানুষ উপস্থিত এখানে, প্রতিটা মানুষ আপনারা সাক্ষী আছেন গত 15 বছর কি হয়েছে না হয়েছে দেশে। তো এখন নেতৃবৃন্দ,
কৃষিকে আমাদের আগামী দিনে বাংলাদেশের বহু জায়গায়, বহু এলাকায়, বহু অঞ্চলে বিভিন্ন ফসল আছে যেগুলোকে আমরা সুন্দরভাবে আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা সহযোগিতা করতে পারি সেই কৃষকদেরকে, সেই ফসলগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। বিদেশে এক্সপোর্টের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এতক্ষণ শুনছিলেন কৃষক দলের আলোচনা সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। সারা দেশে 40টি মডেল মসজিদ উদ্বোধনের আগেই ছাদ দিয়ে পানি পড়ে, এই দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন। দুপুরে খুলনা ইসলামী ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আমরা তদন্ত করছি, তদন্ত করে দোষী সাব্যস্ত যা হবে আইন অনুযায়ী তাদের বিচার হবে। খুলনাতে যে 11টা মসজিদ হতে যাচ্ছে, আপনাদেরকে বলবো মডেল মসজিদের কোথাও কোনো নির্মাণজনিত ত্রুটি দেখলে আপনি মন্ত্রণালয়ে আমার নামে চিঠি লিখবেন, আমরা তদন্ত কমিটি পাঠাবো। বাজারে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও প্রত্যাশা অনুযায়ী নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। ক্রেতাদের অভিযোগ, চাল, পেঁয়াজ ও আলুতে শুল্ক প্রত্যাহার করা হলেও তার প্রভাব নেই বাজারে। তবে বিক্রেতারা বলছেন যেমন দামে তারা পণ্য কিনছেন ঠিক সে অনুপাতেই বিক্রি করছেন। আরাফাত ইসলামের রিপোর্ট। গত এক মাস ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে আটাশ ও মোটা চাউলের দাম কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন বাড়তি দামে কেনাই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। মোটা চালটা 2 মাস আগে থেকে বাড়তি, 2 টাকা আটানা 1 টাকা করে বাড়তে এখন পর্যন্ত এসে 5-6 টাকা কেজিতে বাইরে গেছে। নতুন চাল আসার আগ পর্যন্ত দামটা এরকমই থাকতে পারে। দীর্ঘদিন 55 থেকে 60 টাকার মধ্যে থাকা আলুর দাম বেড়ে ঠেকেছে 70 টাকায়। আর দেশি পেঁয়াজ 155 টাকা এবং আমদানি করা পেঁয়াজ 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু পেঁয়াজ সিজন শেষ হলে দাম বাড়ে। প্রত্যেক বছরই কার্তিক মাসে আসলে সিজন শেষ হয়ে দাম বেড়ে যায়। লাস্ট সিজনে এসে পেঁয়াজের আলুর দাম একটু বাড়তে থাকে, নতুন 2-1 মাস পরে দেখবেন সব কিছুর দাম কমে গেছে। আলু ছিল 65, এখন আর 5 টাকা বাড়ছে, কমে নেই। সেই জন্য চিন্তা করতেছি এখন আর ওই সবজি খাবো, তাও দেখি সবজির দাম বেশি, কোনো কিছুর দামই কমে না। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কোথায় যাব, কার কাছে বলবো? এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় আগের চেয়ে কিছুটা কমেছে সবজির উত্তাপ। তবে নিত্যপণ্যের দাম এখনো নাগালের বাইরে থাকায় হতাশ ক্রেতারা। যে বেতন চাকরি বেতন হিসেব করা বাড়াবুড়া পায় বা চাকরি করে, তারও তো দেওয়া যায় 20 টাকার জায়গা 40 টাকা লাগতেছে বর্তমানে। 20 টাকা ভাড়া করতে ঋণ করতে হয়। এছাড়া ডিম 145 টাকা ডজন ও ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে নতুন ইলিশ বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠন। বরিশালে নগরীর সদর রোডে সমাবেশ করে বিএনপি। সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে একই স্থানে এসে শেষ হয়। বগুড়া শিবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দিনটি উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করে স্বেচ্ছাসেবক দল। এদিকে ময়মনসিংহ, পিরোজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকতে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানালেন পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি। তার এই বক্তব্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল এক সভায় তিনি এই আহ্বান জানান। এবং আওয়ামী লীগের সকল ভাইদেরকে, সকল বন্ধু বান্ধবদেরকে আমি বলতে চাই, আপনাদের কোনো যার যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, কোনো সমষ্টিগত সমস্যা থাকে, কোনো মামলা মোকদ্দমার সমস্যা থাকে, অন্য কোনো সমস্যা থাকে, আমার দরজা এবং আমাদের নেতৃবৃন্দের দরজা আওয়ামী লীগের জন্য খোলা। কুমিল্লায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে ইশরাত জাহান এরিন নামে এক প্রসূতিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নারী চিকিৎসক নিঝুম তার সিজারিয়ান অপারেশন করান। এরিনের একটি ছেলে সন্তান হয়। এরপর থেকেই এরিনের অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, সিজারিয়ান করার সময় এরিনের নাড়ি কেটে ফেলা হয়, তাই অতিরিক্ত রক্তক্ষরণে তার
মৃত্যু হয়েছে। সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 6টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সকালে কাকডাঙ্গা সীমান্তের গোয়াল চত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গামছার ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন 1 কেজি 108 গ্রাম। কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দুপুরে দিশা টাওয়ারের হলরুমে ছাত্র জনতার আন্দোলনে নিহত 15 পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজ খবর নেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন সহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে সহায়তা প্রদান করা হয়। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি। সকালে টঙ্গীবাড়ি ও সদর উপজেলার 6 পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা তুলে দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইউনুস ও মহাসচিব মোহাম্মদ তাহিয়াত হোসেন। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said any kind of reform or initiative requires active public participation, which must occur within a parliamentary system. He said this while speaking at a discussion organized by Bangladesh Youth Forum at a High Court auditorium. Saying that this is a defining moment, he said that if they let the opportunity slip away, nation's existence will be jeopardized. He stated the current government needs time as they have been given the responsibility and are actively working. Fakhrul also said it is concerning that the fascists have started raising their heads again due to various negative statements and discourses. জনগণের পার্টিসিপেশন ছাড়া কোনো সংস্কার, কোনো উদ্যোগ কখনোই সফল হতে পারে না, এবং জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব একমাত্র একটা পার্লামেন্টের মাধ্যমে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। ওটাকে যদি ঠিকমতো কার্যকর করা যায় তাহলে আপনার পুরো জিনিসগুলোকে একটা ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে, গণতান্ত্রিক কালচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। যে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যেন আমরা কোনো মতেই হাতছাড়া না করি, কারণ এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমাদের সামনে যে সংকট আছে, সেই সংকটের উত্তরণের একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলোতে সংস্কার এবং নির্বাচন, সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। Another senior BNP leader, Nazrul Islam Khan, has said the interim government has no power to reform all things without elected government. He said this in Chattogram today. আর এই সুপারিশ যাদের কাছে জমা হবে তারাও একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কোনো স্থায়ী বা নির্বাচিত সরকার না। তারাও যা ইচ্ছা যা খুশি তাই করার ক্ষমতা রাখে না। আর যা কিছু তারা করবে সেটা পরবর্তী নির্বাচিত সরকারকে সেটা রাটিফাই করতে হবে। Sarjis Alam, General Secretary of the July Martyr Memorial Foundation, said that a fair election cannot be expected without reforms to the Election Commission, which he called the most corrupt institution under the Awami League government's 16-year tenure. He said this while addressing journalists after distributing financial aid checks to the families of martyrs at the Sylhet Deputy Commissioner's office today. Sarjis said people didn't sacrifice their lives just for elections or to witness a coup. For the past 16 years, the people have been backed against the wall by a corrupt system. Reforms won't happen overnight or even in the next few years. It requires reasonable time to repair what has been systematically damaged over 16 years. যেই সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে
আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। Awami League will not be granted permission to hold a protest program in Dhaka city tomorrow, said Shofiqul Alam, the press secretary to the interim government's chief advisor, today. In his personal Facebook post, he said the Awami League in its current form is a fascist party. There is no way this fascist party will be allowed to hold protests in Bangladesh. Anyone who would try to hold rally, gathering and processions by taking orders from the mass murderer and dictator Sheikh Hasina will face the full force of the law enforcing agencies. Meanwhile, at a seminar at National Press Club today, the press secretary criticized a banned students' wing of Awami League. Alam said people do not want to see another monster in the society. Alam said a banned BCL was against the students' movement and they were the foot soldiers of the fascist. A Dhaka court has sent Rashid Khan Minan, Hassanul Haq Inu and Junaid Ahmed Polok to jail after their remand ended in a case filed over the killing of a youth named Iman Hussein Gaji during the mass uprising on 5th August. Metropolitan Magistrate Aulad Hussein Mohammad Zonaid issued the order today after police produced them before the court upon completion of their remand. The order came after the case investigation officer urged the court to keep them behind bars as further investigation into the murder case continues. According to case details, Iman sustained critical bullet wounds and died on the spot during a student people demonstration in the Chittagong Road on 5th August. The TCB has prepared 5.7 million smart family cards for consumers to prevent duplication while selling essential goods at lower prices. Currently, the number of such cards is 10 million across the country and 5.7 million cards are ready, while 4.3 million cards are yet to be verified by local administrations before TCB updates the information, said the state-owned entity spokesperson Humayun Kubir today. Addressing a press briefing at the TCB office in the capital's Tejgaon, he said the updated information is needed to reduce duplication of the family card beneficiaries of the same families. মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া সহ সামগ্রিক সমস্যার সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কৃষক দলের অনুষ্ঠানে একথা বলেন তিনি। পতিত আওয়ামী সরকার ভারতে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে মইদুল ইসলামের রিপোর্ট। সারা দেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাসব্যাপী কৃষক দলের সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নের নানা দিক নির্দেশনা। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সহ কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। আগামীতে ইনশাল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। প্রতিটি পরিবার কিন্তু প্রতিদিন এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এর কারণে কষ্ট পাচ্ছে। আমাদেরকে যেভাবেই হোক কৃষককে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবশ্যই আমাদের উৎপাদন বাড়াতে বেশি। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হলে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে একদিকে যেমন দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে, অন্যদিকে বাজার সিন্ডিকেট ভাঙা সহ সব সমস্যার সমাধান সম্ভব হবে। আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব না, ততক্ষণ পর্যন্ত আজকের, যদি একটি উদাহরণ দিয়েও বলি, আজকের যে এই বাজার মূল্য, এই সিন্ডিকেট, এটিকে ভাঙা সম্ভব হবে না। স্বাস্থ্য, শিক্ষা, যেটার কথাই বলেন না কেন, আমরা যেটারই ডেভেলপ করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। ভোট হতে হবে, ওই দামি নির্বাচন হতে পারবে না,
নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। কেউ কাউকে ডিস্টার্ব করবে না, ভোট দেওয়ার সময় যাবে, লাইন দেবে, ভোট দিবে, চলে আসবে, তার মত সে প্রকাশ করবে, কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, নিরপেক্ষভাবে ভোট হতে হবে। এইটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হব। কাজেই এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, পতিত আওয়ামী লীগ ভারতে বসে দেশবিরোধী গভীর ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে। কৃষক দলের এই কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয়তাবাদী শক্তি আরও উজ্জীবিত হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে বলেও অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারীদের সংগঠনের কোনো কর্মসূচি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয়, নূর হোসেন স্মরণে আগামীকাল বিকেল ৩টায় রাজধানীর 0 পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ এক ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগকে আগামীকাল রোববার বিক্ষোভ করার অনুমতি দেবার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেবার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না। ছাত্রলীগের মতো আর যাতে কোনো সংগঠন তৈরি না হয় সেদিকে দেশের তৃণমূল পর্যন্ত সাধারণ মানুষদের সচেতন করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপরাধের ধরন বিশ্লেষণ করে গবেষণা প্রকাশ করা হয়। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলন মহৎ ছিল, তাই ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল বলে মন্তব্য করে শফিকুল আলম। বলেন, অনেক ছাত্রলীগ নেতা চাকরির লোভে সংগঠন করেছে, যার ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হয়েছিল। বৈষম্য তৈরি করে রেখেছেন। আর একটা হচ্ছে নীরব বৈষম্য, যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না। আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে, অন্য যে ছেলেটা পড়ুয়া, যে জ্ঞানী, তার কোনো চাকরি হয়নি। তাদের চাকরি হয়েছে পুলিশে, তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে। এইচটি ইমামের তো একটা ফেমাস কোট আছে, দেখেছেন, যে তোমরা এটা করে আসো, বাকিটা আমি দেখছি। নির্বাচন কমিশন ভোটার তালিকা, বিচার ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যৌক্তিক সংস্কারের পরই অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 18 জন শহীদের প্রত্যেক পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সার্জিস বলেন, যে সংবিধান জনগণের অধিকার রক্ষা করতে পারেনি সেই সংবিধানকে সংস্কার করতে হবে। উচ্চ আদালতে এখনো ফ্যাসিস্টদের দোসররা বসে আছেন জানিয়ে তিনি বলেন, তাদের অপসারণ করতে হবে। সংবিধান আমার এই সাংবিধানিক যে অধিকারগুলো রক্ষা করতে পারেনি, সেখানেও আমাদের জায়গা থেকে আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এবং তাদের প্রতিনিধি হিসেবে মনে করি এই সাংবিধানিক যে সংস্কারটি এটিও প্রয়োজন। যেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন, যেই সংস্কারগুলো আমরা ছাত্র জনতার কাতার থেকে প্রত্যাশা করি, সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই সরকারের রয়েছে। এই যে সিস্টেমগুলো যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত।
রাজধানীর যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই থানার আরেকটি হত্যা মামলায় সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৩ দিনের রিমান্ড শেষে অভিনেত্রী শমী কায়সারের ডিভিশনের আবেদন বাতিল ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৭ দিনের রিমান্ড শেষে শনিবার সকাল ১১টায় তাদের আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক রহান ইশতিয়াক আজ এসব আদেশ দেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারকে সুলভ মূল্যে ২ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা দেয়া হবে। এছাড়া ঢাকা মহানগরী এলাকায় ১ কেজি করে খেজুর পাবেন ভোক্তারা। আজ রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রমজান উপলক্ষে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আঞ্চলিক অফিসের প্রধান হুমায়ুন কবির। এছাড়া ফ্যামিলি কার্ডের বিভিন্ন সমস্যা ও জালিয়াতি নিরসনে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই আওতায় এ পর্যন্ত ৫৭ লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পুনঃতদন্তের মাধ্যমে নতুন করে ডিলার নিয়োগের প্রক্রিয়াও চলমান আছে বলে জানান তিনি। ফ্যামিলি কার্ডের এই সমস্ত সমস্যা দূর করার জন্য আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের যে অন্য দুটি পণ্য আমরা সংগ্রহ করি সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে। দেশের বর্তমান ভিন্ন পরিস্থিতিতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেবার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। সকালে মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি। লুৎফা সিদ্দিকী বলেন, বিভিন্ন খাতে সংস্কারের জন্য যে কমিশনগুলো করেছে সরকার, সেগুলোর সাথে সম্পৃক্ত হওয়া উচিত ব্যবসায়ীদেরও। পরিবর্তিত এই পরিস্থিতিতে সবার সামনে দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, দুর্নীতির মতো সামাজিক সমস্যা সমাধানে আধুনিকায়নের উপর জোর দেওয়া হচ্ছে। সেমিনারে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং নীতিমালা নিশ্চিতের তাগিদ দেন। আমরা কিভাবে কাজটা করতে পারি, কার্যকর কিভাবে করা যায়, কি প্রক্রিয়ায় কার্যকর করা যায়, সেটার উপর আমরা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি। আর যেটা বললাম, অনেক কিছু আছে যেটা আমরা করতে পারি, যেটার জন্য পলিসি বদলাতে হবে না, আইন বদলাতে হবে না। যেখানে বদলাতে হবে সেটাতেও আমরা উই আর ওপেন টু দ্যাট। আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করি কোথায় কি করা যায়। কিন্তু এই মুহূর্তে অনেক কিছু করা যায় যেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে দেশে একটি বিপ্লবী সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান। জনগণের সরাসরি ভোটের রাষ্ট্রপতি নির্বাচনের দাবি তুলে তিনি বলেন, ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে, তাই জাতীয় ঐক্যের বিকল্প নেই। বলেন, যেদিন বর্তমান রাষ্ট্রপতিকে বানানো হয়েছে সেদিনই সংবিধান লঙ্ঘন হয়েছে। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়ায় রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন সহ শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেন। দাবি জানান আমেরিকার মতো বাংলাদেশে 2 বারের বেশি কাউকে নির্বাচন করতে না দেবার ব্যবস্থা করার। বাংলাদেশে যে এক ব্যক্তির ভয়ানক যে একটা ফ্যাসিস্ট শাসন আমরা দেখেছি, এখান থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের সিস্টেমের মধ্যে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডাইরেক্ট জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট হচ্ছে বেস্ট পন্থা বাংলাদেশের এই দুর্নীতি, এই ক্ষমতার অপপ্রয়োগ, এই দখলের রাজনীতি বন্ধ করার জন্যে এটা সর্বোৎকৃষ্ট পন্থা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই জাগরণী অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে।
নূর, আপনি আছেন জাতীয় নাগরিক কমিটির আয়োজিত জুলাই জাগরণী অনুষ্ঠানে, কি ধরনের পরিবেশনা চলছে সেখানে? গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের মানুষের যে ত্যাগ, বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, ফ্যাসিবাদী স্বৈর শাসককে হটাবার জন্য যে রক্তাক্ত অভ্যুত্থানকে নিজের বুকে নেমে হয়েছিল, সেই রক্তাক্ত দিনগুলোকে, সেই উত্তপ্ত দিনগুলোকে স্মরণ করার জন্য জাতীয় নাগরিক কমিটি কর্তৃক আজকে এই জুলাই জাগরণী অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। এবং এখানে সে সময়কার সেই জুলাই মাসের যে দিনগুলো, সেই দিনগুলোকে স্মরণ করে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। এবং ওই সময় যে গানগুলো, যে কবিতাগুলো এদেশের মানুষকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, রাস্তায় নামতে বাধ্য করেছে, সেই গানগুলো এখানে করা হয়েছে, বাজানো হয়েছে এবং অন্যান্য আরও নৃত্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনার 15 বছরের যে দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পেয়েছি। আয়নাগর মঞ্চস্থ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন, এবং এছাড়া যে গুম করা হয়েছে, রাস্তায় যে গুলি করা হয়েছে, সেসব দৃশ্য আমরা এইখানে শহীদ মিনারের মঞ্চে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটু আগে এখানে জুলাই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী স্বৈর শাসক শেখ হাসিনার পতন হলেও তিনি ভারতে পালিয়ে গেল, এখনও বাংলাদেশের যে সাংস্কৃতিক অঙ্গন রয়েছে সেখানে আওয়ামী ফ্যাসিবাদীদের যে দোসর, তাদের এক ধরনের আধিপত্য এখনও বজায় রয়েছে। তারা আহ্বান জানিয়েছেন যাতে সাংস্কৃতিকভাবে আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করা যায়, সেজন্য দেশের সমগ্র মানুষ, দেশবাসী যাতে এগিয়ে আসে, সেজন্য জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। জুলাইকে যাতে, জুলাইয়ের যে স্মৃতি, জুলাইয়ের যে রক্তাক্ত দিনগুলো, সেগুলো যাতে দেশের মানুষ ভুলে না যায়, সেজন্য এই ধরনের সাংস্কৃতিক আয়োজন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র। দর্শক, আমরা শুনছিলাম মূলত জাগরণী অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান এবং আওয়ামী দুঃশাসনের চিত্রই তুলে ধরা হয়েছে।